আমাদের আজকের আলোচনা নেপোলিয়নের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া। এই জাতীয়তাবাদী প্রতিক্রিয়া আলোচনা প্রসঙ্গে আমরা মূলত তিনটে রাষ্ট্রের কথা বিশেষভাবে আলোচনা করব, যদিও এছাড়াও আরো অনেক দেশ ছিল যেখানে নেপোলিয়নের বিরুদ্ধে একেবারে ঘোরতর জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল এবং যা তার পতনকেই অনিবার্য করে তুলেছিল। প্রথমে আমরা দেখে নেব এই তিনটে রাষ্ট্রের কথা। প্রথমত হচ্ছে পর্তুগাল, স্পেন এবং সেই সঙ্গে জার্মানিতেও তার বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদী আন্দোলন শুরু হয়েছিল বা জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনগুলি আমরা একে একে আলোচনা করে নেব। তাহলে দেখে নাও ভূমিকায় আমরা ঠিক কি লিখেছি। নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতার মোহে অন্ধ হয়ে সমগ্র ইউরোপে তার একছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্য একের পর এক ইউরোপীয় রাষ্ট্রগুলিকে দখল করে নেন। সেই দেশগুলোর সিংহাসনে সে দেশের কোনো ব্যক্তিকে না বসিয়ে তিনি কি করেন, তার আত্মীয় পরিজনদের সেই সিংহাসনে বসিয়ে দেন। বিশেষত পর্তুগাল, স্পেন এবং জার্মানির বিভিন্ন রাষ্ট্রে তিনি এই ঘটনাটি ঘটান এবং যার ফলে সেই রাষ্ট্রগুলি স্বাধীনতা হারিয়ে তারা জাতীয়তাবাদী আন্দোলনের দিকে ঝুঁকে পড়ে এবং শেষ পর্যন্ত সেই আন্দোলন নেপোলিয়নের পতনকে অনিবার্য করে তুলেছিল। আমরা এরপরে দেখে নেব ঠিক একে একে এই রাষ্ট্রগুলিতে কিভাবে নেপোলিয়ন দখল করেছিলেন এবং তার প্রতিবাদে এই দেশগুলির জনগণ জাতীয়তাবাদী আন্দোলনে উৎসাহিত হয়ে তাদের স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয় এবং শেষ পর্যন্ত নেপোলিয়নের হাত থেকে কঠোর সংগ্রামের মাধ্যমে তাদের স্বাধীনতাকে পুনরায় উদ্ধার করতে সক্ষম হয়। প্রথমে আছে পর্তুগাল। পর্তুগালের জাতীয়তাবাদী আন্দোলন। এই পর্তুগাল দেশটি আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত ছিল এবং এই দেশটি ইংল্যান্ডের বহুকালের বন্ধু এবং পরম মিত্র, যার ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে এই রাষ্ট্রটি কোনো পদক্ষেপ গ্রহণ করত না। কিন্তু 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কি করলেন না, তিনি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেছিলেন ইংল্যান্ডকে পর্যুদস্ত করার জন্য এবং এই ঘোষণা করার পরেই নেপোলিয়ন পর্তুগালকে চাপ দিতে থাকে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটাকে কার্যকরী করার জন্য। অবশ্য পর্তুগাল তেমন বাধা দেয়নি, তারা এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটাকে প্রায় মেনেই নিয়েছিল। তবে নেপোলিয়ন তার উপরে চাপ দিতে থাকে যে এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণ করার সঙ্গে সঙ্গে পর্তুগালে যে সমস্ত ইংল্যান্ডের পণ্যগুলি আসছে সেগুলিকে বাজেয়াপ্ত করতে হবে। কিন্তু পর্তুগাল সেই ব্রিটিশ পণ্যগুলি বাজেয়াপ্ত করতে অস্বীকার করে। ফলস্বরূপ নেপোলিয়ন কি করেন না, নেপোলিয়ন পর্তুগালের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দেন। এই অবস্থায় নেপোলিয়ন কি করলেন না, নেপোলিয়ন স্পেনের সঙ্গে একটা চুক্তি করে ফেললেন এবং স্পেনের রাজার সঙ্গে একটা চুক্তি করেন এবং সেই চুক্তি অনুসারে তার চুক্তির গোপন শর্ত অনুসারে ঠিক হয় যে উভয় রাষ্ট্র যৌথভাবে কি করবে না, পর্তুগাল দখল করবে এবং পর্তুগালের সাম্রাজ্যটিকে তারা উভয় রাষ্ট্র ভাগ করে নেবে। এর ফলে কি হয় না, এর ফলে স্পেন এবং ফ্রান্স উভয়ই পর্তুগাল আক্রমণ করে বসে। ঠিক এই সময়ে আরেকটা ঘটনা ঘটছে কি দেখো, সেটা হচ্ছে যে নেপোলিয়ন এই পর্তুগাল যে দখল করছেন, সেই পর্তুগাল দখল করার সঙ্গে সঙ্গে কিন্তু স্পেনও দখল করে নিয়েছিলেন। সেটা কিভাবে, আচ্ছা সেটাকে একটু ভালোভাবে বোঝার জন্য আমরা কি করবো, একটু মুছে নিয়ে একটু দেখার চেষ্টা করি ঠিক অবস্থানটা কেন। আচ্ছা তাহলে একটু মুছে নিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখে নাও এখানে যদি আমরা ফ্রান্স, এই ফ্রান্স একটি রাষ্ট্র এবং এই ফ্রান্স রাষ্ট্রটির পাশেই রয়েছে স্পেন এবং স্পেনের একেবারেই প্রান্তে অবস্থিত রয়েছে পর্তুগাল। নেপোলিয়ন ফ্রান্স থেকে স্পেনের সঙ্গে চুক্তি করে পর্তুগাল আক্রমণে অগ্রসর হন এবং উভয় রাষ্ট্র অর্থাৎ স্পেন এবং ফ্রান্স উভয় মিলে পর্তুগালকে দখল এবং পর্তুগালের সাম্রাজ্যটি ভাগ করে নেয়। পর্তুগালের যিনি রাজা ছিলেন তিনি ব্রাজিলে পালিয়ে যেতে বাধ্য হন। এরপরে নেপোলিয়ন স্পেন আক্রমণের একটা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই যে স্পেন আক্রমণের সিদ্ধান্ত তিনি গ্রহণ করছেন তার মূলত দুটো কারণ ছিল। দুটো কারণ কি কি? এক নম্বর কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি সেটা হচ্ছে
যে নেপোলিয়ান ট্রাফালগারের যে যুদ্ধ 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়ান স্পেনের নৌশক্তির একটা বিশেষ পরিচয় পেয়েছিলেন এবং এই নৌশক্তির প্রতি তার বিশেষ আগ্রহ ছিল এবং যে কোনো প্রকারেই হোক তিনি এই নৌশক্তিটি দখল করবেন এরকম একটা বাসনা তার মনের মধ্যে সেই সময়ই জেগে উঠেছিল। স্বাভাবিকভাবে তিনি স্পেন আক্রমণ করার একটা পথ খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন। আর দ্বিতীয় কারণটা কি ছিল? আর দ্বিতীয় কারণটা হচ্ছে 2 নম্বর যে কারণ, 1 নম্বর কারণ আমরা আলোচনা করলাম, 2 নম্বর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নেপোলিয়ান যখন ফ্রান্স থেকে স্পেন হয়ে পর্তুগাল আক্রমণ করতে যাচ্ছেন তখন স্পেনের বেশ কিছু সরকারি নথিপত্র তার হাতে আসে এবং সেই নথিপত্রগুলি পড়ে তিনি বুঝতে পারেন যে স্পেনের এক মন্ত্রী যার নাম ছিল গডয় বা গোদয়ও বলা হয়ে থাকে, তিনি তার সঙ্গে না প্রাশিয়ার সঙ্গে একটা গোপন চুক্তি করেছেন বা ষড়যন্ত্র করেছেন। কি করার জন্য? না স্পেন এবং রাশিয়া মিলে এই ফ্রান্সকে আক্রমণ করার জন্য একটা ষড়যন্ত্র করছেন, এরকম একটা খবর নেপোলিয়ান এই নথিপত্র থেকে জানতে পারলেন। আর এই স্পেনের মন্ত্রী অর্থাৎ এই যে গোদয়, এই স্পেনের মন্ত্রী স্পেনের তৎকালীন রাজা চতুর্থ চার্লসের পত্নী ক্লিওপাত্র ছিলেন। এই পত্নী অর্থাৎ স্পেনের রাজা চতুর্থ চার্লসের স্ত্রী বা রানী, এই স্পেনের যিনি মন্ত্রী যার নাম হচ্ছে গোডয়, তার সঙ্গে একটা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে চতুর্থ চার্লসকে প্রায় ক্ষমতাচ্যুত করে রেখেছিলেন এবং এই গোডয় রানীর সহযোগিতা পেয়ে একেবারে উচ্চাকাঙ্ক্ষী হয়ে ওঠেন এবং তিনি কি করেন না তিনি রাশিয়ার সঙ্গে একটা গোপন চুক্তি করে ফ্রান্স আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন, এরকম একটা খবর নেপোলিয়ানের কাছে পৌঁছে গেল। অর্থাৎ নেপোলিয়ান ওই নথিপত্র থেকে এই খবরটি পেয়ে গেলেন। এরকম অবস্থায় তিনি অর্থাৎ নেপোলিয়ান পর্তুগাল আক্রমণ করে সেখান থেকে ফিরে আসছেন। এমন সময়ে এই স্পেনের রাজা চতুর্থ চার্লসের পুত্র অর্থাৎ স্পেনের যুবরাজ ফার্ডিনান্দ কি করলেন না, ফার্ডিনান্দ তখন শঙ্কিত হয়ে পড়েছেন। তিনি মনে মনে হয়তো ভাবছেন যে মন্ত্রী গডয় তাকে সিংহাসন থেকে কি করবেন না সিংহাসনের অধিকার তাকে বঞ্চিত করবেন এবং সমগ্র স্পেনের ক্ষমতাটি দখল করে নেবেন এই বলে স্বাভাবিকভাবেই শঙ্কিত হয় এবং নিজের সিংহাসনকে সুরক্ষিত করার জন্য যুবরাজ ফার্ডিনান্দ নেপোলিয়ানের সাহায্য প্রার্থনা করলেন। নেপোলিয়ানের সুযোগের অপেক্ষায় ছিলেন, পেয়ে গেলেন তিনি সুযোগ। কি করলেন না পর্তুগাল থেকে ফিরে আসার পথে নেপোলিয়ান তখন এই স্পেন রাজ্যটি বা স্পেন রাষ্ট্রটিকে কি করলেন দখল করে নিলেন এবং স্পেন দখল করার পর নেপোলিয়ান কিন্তু কি করলেন না নেপোলিয়ান কিন্তু এই স্পেনের রাজা চতুর্থ চার্লস বা গোডয় বা এই যুবরাজ ফার্ডিনান্দ কাউকে কিন্তু সিংহাসনে বসালেন না। তিনি কি করলেন, তিনি তার পরিবর্তে তার আত্মীয় অর্থাৎ ভ্রাতা বা ভাই জোসেফকে এই স্পেনের সিংহাসনে বসিয়ে দিলেন। তাকে বসালেন জোসেফ। এই জোসেফকে স্পেনের সিংহাসনে বসিয়ে দিলেন। স্বাভাবিকভাবেই স্পেনবাসী কিন্তু অত্যন্ত একেবারেই স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তিত হয়ে পড়ে স্পেনবাসী এবং তারা মনে মনে করতে থাকে যে নেপোলিয়ান তাদের উপরে একটা বিদেশি শাসন চাপিয়ে দিয়েছে, সুতরাং এই বিদেশি শাসনকে তারা কোনো মতেই মানতে রাজি ছিলেন না। এর ফলে তাদের মনের মধ্যে আস্তে আস্তে স্বাধীনতার সম্পর্কে অর্থাৎ তারা যে পরাধীন হয়েছে সেই পরাধীনতার গ্লানি মুছে দেশকে আবার স্বাধীন করার জন্য জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে ওঠে এবং স্পেনে ছোট্ট ছোট্ট করে বেশ বহু অর্থাৎ অনেকগুলি কি গড়ে ওঠে না গুপ্ত বিপ্লবী সমিতি গড়ে ওঠে এবং সেই গুপ্ত বিপ্লবী সমিতিগুলিকে স্পেনে বলা হতো কি না জুন্টা। জুন্টা নামে পরিচিত ছিল এই স্পেনের বিপ্লবী সমিতিগুলি এবং এই বিপ্লবী সমিতিগুলি ভয়ঙ্কর একটা আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনের ফলে নেপোলিয়ানের যিনি ভ্রাতা অর্থাৎ জোসেফ অল্প দিনের মধ্যে স্পেন থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন। এই হচ্ছে স্পেনের জাতীয়তাবাদী আন্দোলনের শুরু। আর অপরদিকে আমরা আগে আলোচনা করেছি যে পর্তুগালেও এক জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল। তাহলে পর্তুগাল এবং স্পেন এই দুটো জায়গাতে কি হচ্ছে না জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়ে যাচ্ছে নেপোলিয়নের বিরুদ্ধে। এই দুটো রাষ্ট্র মিলিতভাবে যে সাঁড়াশি আক্রমণ ফ্রান্সের উপরে করেছিল এটি মূলত পেনিনসুলার যুদ্ধ বা উপদ্বীপীয় যুদ্ধ নামে পরিচিত। কি নামে পরিচিত? পেনিনসুলার যুদ্ধ।
আমরা পরে দেখেছি সেটি পেনিনসুলার যুদ্ধ বা উপদ্বীপীয় যুদ্ধ এই নামে এই যুদ্ধটি পরিচিত ছিল। এবং এই সাঁড়াশি আক্রমণে পড়ে নেপোলিয়ন একেবারে দিশেহারা হয়ে পড়েন। কি হয় ঘটনাটি এরপরে এই পর্তুগাল কি করে না, পর্তুগালের জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছে এবং পর্তুগালের জাতীয়তাবাদীরা ইংল্যান্ডের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে। স্বাভাবিকভাবে ইংল্যান্ড কি করে না, ওয়েলেসলির নেতৃত্বে এক বিশাল সৈন্যদলকে এই পর্তুগালে পাঠিয়ে দেয় এবং ওয়েলেসলি পর্তুগালে এই সৈন্যদল নিয়ে এসে ফ্রান্সের বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু করেন। এবং এই ভয়ঙ্কর যুদ্ধে একবার নেপোলিয়ন একবার ইংল্যান্ড অর্থাৎ ওয়েলেসলি জয়লাভ করতে থাকেন এবং শেষ পর্যন্ত দেখা যায় যে নেপোলিয়ন এই ওয়েলেসলির কাছে কি হয় না, যুদ্ধে পরাজিত হয়। বিশেষ করে 1808 খ্রিস্টাব্দে এই নেপোলিয়নের যে সেনা ছিল, সেই নেপোলিয়নের সেনাপতি ছিলেন দুপ। তিনি জাতীয়তাবাদীদের কাছে অর্থাৎ এই পর্তুগাল যে জাতীয়তাবাদী, সেই জাতীয়তাবাদী আন্দোলনের কাছে দারুণভাবে পরাজিত হন এবং পরবর্তীকালে পর্তুগিজরা আবার সেনাপতি জুনোকেও পরাজিত করেন 1808 খ্রিস্টাব্দে। এবং এর ফলে জুনো পরাজিত হওয়ার ফলে নেপোলিয়নের যে ফরাসি সেনাবাহিনী তা পর্তুগাল থেকে চলে যেতে বাধ্য হয়। অপরদিকে স্পেনও কিন্তু সেই সময়ে সাঁড়াশি আক্রমণ শুরু করেছে এবং স্পেন নেপোলিয়নের সেনাবাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর আন্দোলন শুরু করেছে এবং এই আন্দোলন 1812 এবং 13 খ্রিস্টাব্দে ব্যাপক আকার ধারণ করে। 1812 খ্রিস্টাব্দে সালামাঙ্কার যুদ্ধে নেপোলিয়নের বাহিনী এই স্পেনীয় বাহিনীর কাছে অর্থাৎ স্পেনের জাতীয়তাবাদী আন্দোলনের কাছে পরাজিত হয় এবং তার পরবর্তী বছরে অর্থাৎ 1813 খ্রিস্টাব্দে আবার ভিক্টোরিয়ার যুদ্ধেও নেপোলিয়নের সেনাবাহিনী স্পেনের কাছে পরাজিত হয়ে স্পেন ছেড়ে চলে যেতে বাধ্য হয়। স্বাভাবিকভাবে স্পেন এবং পর্তুগাল দুটি রাজ্য থেকে অর্থাৎ দুটি রাষ্ট্র থেকেই নেপোলিয়নের সেনাবাহিনী চলে যেতে বাধ্য হয় এবং দুটি রাষ্ট্রই তাদের স্বাধীনতা ফিরে পায়। এইভাবে দুটো রাষ্ট্র স্বাধীন হয়। এরপরে আমরা দেখে নেব জার্মানি ঠিক কিভাবে তার জাতীয়তাবাদী আন্দোলন শুরু করেছিল এই নেপোলিয়নের বিরুদ্ধে এবং নেপোলিয়নকে জার্মানি থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছিল। তাহলে আমরা এই অংশটাকে একটু মুছে নিতে পারি। গ নম্বর পয়েন্ট করে আমরা লিখে নিতে পারি জার্মানির জাতীয়তাবাদী আন্দোলন। জার্মানি সে সময়ে পবিত্র রোমান সাম্রাজ্য নামে পরিচিত ছিল এবং এই জার্মানি বেশ কয়েকটি ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল এবং এই রাষ্ট্রগুলির মধ্যে একটা প্রধান রাষ্ট্র হচ্ছে কি রাশিয়া। এই রাশিয়ার নেতৃত্বেই প্রথম জার্মানিতে জাতীয়তাবাদী আন্দোলনটা শুরু হচ্ছে এবং জার্মানিতে বেশ সে সময়ে কিছু বুদ্ধিজীবী মানুষের আবির্ভাব ঘটে। এদের মধ্যে স্টাইলের নাম করতে পারো, হাইডেনবার্গের নাম করা যায়, এছাড়া হামবোল্টের নাম আমরা করতে পারি। তারা কি করতে থাকেন না, তারা এই যে জার্মান জনগণকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে থাকেন এবং এই জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে তারা তাদেরকে তাদের ফরাসি সরকার বা ফরাসি শাসনের বিরুদ্ধে আন্দোলনে উৎসাহিত করে এবং এই ফরাসিদের বিরুদ্ধে তারা আন্দোলন করতেও সক্ষম হয়। এই সময়ে রাশিয়ার সঙ্গে রাশিয়া একটা চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তিটার নাম হচ্ছে কি না টুরুজেনের চুক্তি। সেই চুক্তিটার নাম হচ্ছে টুরুজেনের চুক্তি। এই টুরুজেনের চুক্তিটা স্বাক্ষর হচ্ছে কার মধ্যে? রাশিয়া এবং প্রাশিয়ার মধ্যে। এই রাশিয়া এবং প্রাশিয়া মিলে টুরুজেনের একটা চুক্তি স্বাক্ষর করে এবং এই চুক্তি অনুসারে এই চুক্তিটা কতটা হয়? চুক্তিটা হয়েছিল 1812 খ্রিস্টাব্দে এবং এই চুক্তি অনুসারে উভয় রাষ্ট্র মিলে কি করে না নেপোলিয়নের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে দেয়। ফলে দুই রাষ্ট্রের আন্দোলন নেপোলিয়নের বিরুদ্ধে এক ভয়ঙ্কর জাতীয়তাবাদী আন্দোলনের রূপ নেয় জার্মানিতে। অর্থাৎ এই যে জার্মানির জাতীয়তাবাদী আন্দোলন তার সঙ্গে
রাশিয়া এবং প্রুশিয়া উভয় শক্তির মিলিত আক্রমণ জার্মানিতে এক ব্যাপক আন্দোলনের সূত্রপাত ঘটে, যে আন্দোলনটিকে আরো বিশেষভাবে সহযোগিতা করছিল কে, এই সময় 1810 খ্রিস্টাব্দ, বিশেষ করে 1810 খ্রিস্টাব্দ, এই 1810 খ্রিস্টাব্দে জার্মানিতে জার্মান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কি প্রতিষ্ঠিত হয়? জার্মান বিশ্ববিদ্যালয়। এবং এই জার্মান বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক সকলে মিলে কিন্তু এই জার্মানির জাতীয়তাবাদী আন্দোলনে বিশেষ অবদান রাখে, এবং যার ফলস্বরূপ জার্মানির জাতীয়তাবাদী আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। এবং জার্মানদের এই যে জাতীয়তাবাদী আন্দোলন, সেই জাতীয়তাবাদী আন্দোলন শেষ পর্যন্ত নেপোলিয়নের বিরুদ্ধে রাশিয়ার মিলিত বাহিনীকে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য করে বা যুদ্ধ ঘোষণা করে, এবং এর ফলে নেপোলিয়নের সঙ্গে রাশিয়া এবং জার্মানির এক ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। তোমরা জানো যে ইতিমধ্যে রাশিয়া অভিযানে ব্যর্থ হয়েছিলেন নেপোলিয়ন, এবং তার বিরুদ্ধে চতুর্থ শক্তি জোট গঠিত হয়েছিল, এবং সেই চতুর্থ শক্তি জোটে যোগদান করেছিল প্রাশিয়া। এই প্রাশিয়া চতুর্থ শক্তি জোটে অংশগ্রহণ করে বা যোগদান করে, এবং চতুর্থ শক্তি জোট চারিদিক থেকে নেপোলিয়নকে ঘিরে ফেলে, এবং শেষ পর্যন্ত জার্মানির এই লিপজিগ নামক স্থানে, আমরা লিখে নেব জার্মানির লিপজিগ, এই লিপজিগ নামক স্থানে বা লিপজিগের যুদ্ধে, সেখানে কি হয় না, সেখানে 3 দিন ধরে ফ্রান্সের বিরুদ্ধে এই উভয় শক্তি, অর্থাৎ বিশেষ করে চতুর্থ শক্তি জোটের কি হয়, একটা ভয়ঙ্কর সংঘর্ষ হয়, এবং এই সংঘর্ষে মিত্র শক্তি 3 দিনের যে যুদ্ধ, সেই যুদ্ধে ফ্রান্সকে পরাজিত করতে সক্ষম হয়। এবং এই পরাজয়ের ফলে ফ্রান্স কি করে না, ফ্রান্স জার্মান থেকে পিছু হটতে বাধ্য হয়, এবং শেষ পর্যন্ত জার্মানি নেপোলিয়নের শাসন থেকে মুক্তি